ওরু এসেছে গুনে গুনে ৩ মিনিট পর। দরজার সম্মুখে দাঁড়িয়ে, হাতে শরবতের গ্লাস। তন্ময় তখনও ল্যাপটপ স্ক্রিনেতেই নজর রেখে মাথা তুলে তাকায় না, তবে অনুভব করতে পারছে না চেয়েও। ওরু তার চেয়ারটির সামনে এসে দাঁড়িয়েছে, সজোরে শরবতের গ্লাসটা টেবিলের উপর রেখেছে। এতে শরবতের জল উপচে বেরোয় ছিটে ফোঁটা হয়ে। তন্ময় এবারে চোখ উঠিয়ে যায়। ভ্রু তুলতেই ওরু গমগমে গলায় শুধায়, আপনি কি চোখ গরম করে চাইছেন? তন্ময় সাবলীলভাবেই বলে, তোর কি তাই মনে হচ্ছে? ওরু জবাব দেয় না, শুধু থমথমে মুখে চেয়ে রয়। তার নয়ন যুগল চিৎকার করে জানান দিচ্ছে তারা অভিমানে জর্জরিত। দুটো কারণে তার অভিমান জমেছে। প্রথমত, তাকে না বলেই না জানিয়েই চলে গিয়েছিল, আর দ্বিতীয়ত, তখন তাকে নিয়ে ওভাবে রঙ্গতামাশা করেছে। তন্ময় প্রশ্নাত্মক দৃষ্টিতে তখনও চেয়ে জবাবের আশায়। জবাব না দিয়ে ওরু আশ্চর্যজনক এক কাণ্ড ঘটিয়ে বসে। চট করে তন্ময়ের কোলে বসে পড়ে। দিন দুপুরে এহেন কাণ্ডে শুধু হতবাক নয়, তন্ময় কিংকর্তব্য বিমূঢ়। ওরুর হাত দুটো আমোদে তার গলা জড়িয়ে ধরেছে। রিনরিনে মিনমিনে মেয়েলি কণ্ঠ জুড়ে অভিমান। আমাকে সকালে ডাকেননি কেন? তন্ময় দরজার দিকে তাকায়। দরজাটা পরিপূর্ণভাবে খোলা। এই দিন দুপুর বেলাতে যে কেউ যখন তখন চলে আসবে। এসে তাদের এই অবস্থায় দেখে ফেললে এক বিশ্রী পরিস্থিতি দাঁড়াবে। তা কি আর বুঝবেই অবুঝ মেয়ে? কাণ্ডজ্ঞানহীন অপদার্থ একটা। সে তড়িৎ স্বরে তাড়া দেবার ভঙ্গিতে বলে, ওঠ আগে, ওখানে বস, তারপর বলছি। ওরু যেন শুনেও শোনেনি। তার লাজুক মুখাব্যয় জুড়ে সরলতা, যেন এই দুনিয়ার কিচ্ছুটি সে বোঝে না, শোনে না। তন্ময় পূর্বেই আন্দাজ করে নিয়েছিল তার গতকালকের আগ বাড়ানোর পরিণাম কী হবে, মাসুল কী দাঁড়াবে। তারপরও স্বেচ্ছায় এই মুসিবত সে বড় আমোদেই কাঁধে এনেছে। অবশ্য মুসিবত হলেও উপভোগ করছে। তন্ময় ঢোক গেলে অবলীলায়। মুখে এক বললেও তার পুরুষালী বেহায়াপনায় সূর্য হাত দুটো ইতিমধ্যে ওরুর পাতলা কোমরখানা জড়িয়ে নিয়েছে। মুখে সে পুনরায় বলে অসহায় গলায়, কেউ চলে আসবে। ওরু আজ বড্ড নির্ভীক। সে আরেকটু নিবিড়ভাবে বসে, দৃঢ় হাতে জড়িয়ে ধরে। তন্ময়ের চোয়াল শক্ত হয়। চোখ দুটো অশান্ত ভঙ্গিতে সেকেন্ডের জন্য বন্ধ হয়। ওরুর প্রাণোচ্ছল কণ্ঠে গদগদ ভাব। দীপ্ত বাবার সঙ্গে বেরিয়েছে। সাবিহা আপু অয়ন ভাইয়ার সাথে প্রেম করছে। রবি আপু বাগানে। বড় মা, চাচি, মা সবাই রান্নাঘরে দুপুরের আয়োজন করছে। বড় চাচ্চু গাড়ি পরিষ্কার করাচ্ছে দারোয়ান চাচাকে দিয়ে। আপাতত কেউই আসবে না। তন্ময়ের গলাটা শুকিয়ে চৌচির, মরুভূমির মতন খা খা করছে। অনুভূতির জোয়ারে ভেতরটা আন্দোলন করছে, ধকধক করে চলেছে। ইচ্ছে তো করছে ওরুকে শক্ত করে জড়িয়ে ধরে গভীর চুম্বনে লিপ্ত হতে। তবে সব ইচ্ছেদের কি পূর্ণতা দিতে হয়? বাড়িতে আজ সবাই উপস্থিত। কেউ দেখে ফেললে বড্ড লজ্জাজনক ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে। ওরু এই যাত্রায় মুখ বাড়িয়ে চুমু বসালো তন্ময়ের চাপদাড়ির উপর। তন্ময় চোখ বন্ধ করে ফেলে। সে কেন পারছে না ওরুকে জোরপূর্বক সরাতে? কেন ওর বাচ্চামিতে আশকারা দিয়ে চলেছে? ওয়েক আপ তন্ময়, ইটস ডেঞ্জারাস। নিজেকে নিজেই সাবধান করেও লাভের লাভ কিছুই হলো না। তার কণ্ঠে মিনতির আভাস। নিচে যা, আমি আসছি। ওরু এই যাত্রাতেও নিরুত্তর তার মিনতির নিকট। সে উল্টো নিজের মতন বলে ওঠে, আজকের ওয়েদার অধিদপ্তর কি জানাচ্ছে জানেন? তন্ময় নিরুপায়। কি? আজ প্রেমের বৃষ্টি হবে বিকেল বেলায়। ওরু ঠিক কিসের বড়শি ফেলছে তন্ময় বুঝে ওঠেনি। অবুঝ জিজ্ঞাসু চোখে চেয়ে শুধায়,
প্রেমের বৃষ্টি? হুম। যেই বৃষ্টিতে আপনি আমায় ঘুরতে নিয়ে যাবেন, ওটাই প্রেমের বৃষ্টি। তন্ময়র লজিক শুনে আশ্চর্য না হয়ে পারে না। পৃথিবীর সব অদ্ভুত যুক্তি ওর কাছে থাকে। সে অতিষ্ঠ ভঙ্গিতে ভ্রু তোলে। কখন বলেছি ঘুরতে নেব? আমার তো মনে পড়ছে না। অরুকে বেশ নিরীহ দেখালো। আপনি তো জানেন আমি বৃষ্টি কত ভালোবাসি, তাই না? হুম। আজ ঘুরতে নিয়ে যাবেন না? তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। বিরক্তির হাবভাবের ভঙ্গিমা ধরে ওকে আগাগোড়া দেখল। চোখ রাঙানো ছুতোতে বলল, নেব, ওঠ। অরু উঠল না। ঠোঁটে ঠোঁট টিপে রেখেছে, যেন এখনো কিছু বলার আছে। তন্ময় নিবিড়ভাবে ওই গোলাপি ওষ্ঠদয় দেখে আওড়াল, কি বলবি? অরুকে ভীষণ লজ্জিত দেখালো। পাপড়ি যুগল সমানে পলক ফেলছে। ঠোঁট দুটো নিষ্ঠুরভাবে দাঁতে পিষছে। সময় নিয়ে নিচু স্বরে ফিসফিসানির সুরে কোনো রকমে বলে, আমরা কবে থেকে একসাথে থাকব? তন্ময়ের কান দুটো ঝাঝা করে উঠল। অঙ্গ প্রত্যঙ্গে ইলেকট্রিক শক লাগলো যেন। দৃষ্টি প্রখর হলো। গেল গেল গেল। তার দেহে থাকা বিন্দুমাত্র হতভাগা ধৈর্য উবে গেল। মুহূর্তেই অরুর কোমরে থাকা তার দুটো হাত দৃঢ়তর হলো। খামচে ধরল সেথায়। চোখের পলকে মুখ বাড়িয়ে অরুর ওষ্ঠদয়ে শক্তপোক্ত কামড় বসালো। দাঁতে দাঁত পিষে শাসানো গলায় বলে উঠল, এক্ষণ তুই এখান থেকে রফাদফা না হলে তোর কপালে দুঃখ আছে। অরু আতঙ্কে দুই হাতে মুখ চেপে ধরেছে। নয়ন যুগল তৎক্ষণাৎ আর্দ্র হয়ে এসেছে ব্যথায়। ভীত সে তখনই লাফিয়ে উঠে দাঁড়িয়েছে। তন্ময়কে দ্রুতগতিতে উঠতে দেখেই এক দৌড় লাগালো। এক দৌড়ে বেরিয়ে গেছে রুম থেকে। তন্ময় উপলব্ধি করল তার শরীর গরম। মনে হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দাউ দাউ করে জ্বলছে। সে জানালা বন্ধ করে দিল। বারান্দার দরজা লাগালো। মূল দরজা লাগিয়ে এসি ছাড়ল। কি সাংঘাতিক পেকেছে এই মেয়ে। তন্ময়কে দম বন্ধ করে না মেরে শান্ত হবে না। ওকে শায়েস্তা না করলেই না। সেলফোনটা বাজছে। তন্ময় এগিয়ে হাতে নিতেই দেখে রিহানের কল। রিসিভ করে কানে ধরতেই রিহান বড় চমৎকৃত গলায় ডেকে ওঠে, দোস্ত। ফোনটা তখনই কানের কাছ থেকে ছিটকে সরিয়ে আনে তন্ময়। রাগ সংবরণ করে গম্ভীর গলায় শুধায়, কি? রিয়ান ওপাশে চিৎকার করে বলে, মামা তো সেই খ্যাপা, কথাবার্তা আগামো নাকি কাটমো। মাহিনের কণ্ঠ ভেসে এলো তখনই, কেটে দে, ওর বউয়ের রাগ আমাগো উপর ঝেড়ে দেবে। কলটা ঝটপট কেটে গেল। তন্ময় ছুঁড়ে মারল ফোনটা বিছানায়। সব ফাজিল তার গলায় ঝুলেছে। টি শার্ট খুলতে খুলতে সে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। তার এখন গোসল নেওয়াই উত্তম। মাথা ঠান্ডা হওয়া প্রয়োজন। ঘরের ভেতর অরু মাস্ক পরে ঘুরছে। এই নিয়ে বাড়ির সকলের অভিযোগ। অভিযোগটি তন্ময়ের ঘরেতেও চলে এসেছে। এনেছে দীপ্ত। সে বিচিত্র ভঙ্গিতেই নাকমুখ কুঁচকে বলে, ভাইয়া, দেখেছ অরূপীর কাণ্ড? সে বাসায় মাস্ক পরে ঘুরছে। হাউ ফানি। দীপ্তর কাছে যা মজার লাগছে তা তন্ময়ের কাছে মোটেও লাগছে না। এই মেয়ে তার মান-ইজ্জত ধুলোয় মিশিয়েই ছাড়বে। কেন মাস্ক পরে ঘুরতে হবে? ঘণ্টাখানেক ঘরে থাক, ফোলা ভাবটা না হয় খানিক কমে যেত। অবশ্য তন্ময়েরও দোষ। কি দরকার ছিল কামড় দেবার? সে অশান্তভাবে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। পেছনে দীপ্ত ছোট ছোট পায়ে তাকে অনুসরণ করছে। সিঁড়িপথ ধরতেই দেখল অরুর পেছনে রুবি দৌড়াচ্ছে, মাস্ক খুলবে বলে। তন্ময়ের হার্ট ব্লক খায়। সে উচ্চকণ্ঠে ধমকাবে পূর্বেই যা ঘটার ঘটে গেছে।
রুবি মাস্ক খুলে অরুর মুখ নিবিড়ভাবে দেখছে। লিভিং রুমে তখন স্বয়ং তার পিতা শাহজাহান মোস্তফা বসে বড় বিনয়ী, উৎসুক এবং চিন্তিত গলায় জিজ্ঞেস করছে, কি হয়েছে মামুনি, কোনো সমস্যা? তন্ময়ের ইচ্ছে করছে উদাস গলায় বলতে, তোমার মামুনিকে আমি শাহজাহান তন্ময় কামড়ে দিয়েছি, এখন আমার কি করবে করো। খাবার টেবিলে সবাই বসা। খাওয়া দাওয়ার পর্বটি বেশ আনন্দের সহিত চলছে বলেই মনে হচ্ছে। দেয়াল ঘড়িতে তখনও 2:12 বজ্রপাতের ধ্বনি ভেসে বেড়াচ্ছে। বৃষ্টি হবে শীঘ্রই। খাওয়া দাওয়ার ফাঁক ফোকরে মিটিমিটি হাসছে সাবিহা, রুবি, আকাশ। ওদের এহেন রঙ্গতামাশার সম্মুখে অরু লজ্জায় মাথা নুইয়ে রাখলেও তন্ময় বড় সাবলীল ভঙ্গিতেই আছে, যেন ওদের হাসাহাসি তাদের দুজনকে ঘিরে না, নিজের মতন খেতে ব্যস্ত। এমনকি আহামরি পাত্তা দিচ্ছে না নিজের পিতামহাশয় শাহজাহান মোস্তফাকেও। মোস্তফা সাহেবের মুখমণ্ডলের অবস্থা বেশ একটা সুখকর নয়। গুরুগম্ভীর তার মুখশ্রীর হাবভাব। তেষ্টাভাবে ছেলেকে পরখ করে নিচ্ছেন ক্ষণে ক্ষণে। তার তীক্ষ্ণ দৃষ্টির প্রভাবটুকু তন্ময় অনুভব করেও অবুঝের ভান ধরে আছে। সংকোচনীয় ব্যাপারটি ঘটে গেছে তো গেছে, এখন আর কি করার। নিজের বউকে চুমুটুকুর বদলে কামড় না হয় খেয়েছে, তাতে কি এমন হয়েছে? তার বউকে সে চুমু খাবে নাকি কামড়, তারও কি কৈফিয়ত দিতে হবে? এক ফাঁকে বাঁকা চোখেতে একবার অরুকেও দেখে নিয়েছে। অপদার্থটা মাথা নুয়ে হাঁসফাঁস করছে। এত লজ্জায় যদি পাবে তাহলে নেমেছিল কেন নিচে? কে জোর করেছে ওকে? ঢ্যাং ঢ্যাং করে সেধে সেধে লজ্জা মাথায় নিলে এখানে তার কি করার? ওর মাথার ভেতরে আসলে কিছুই নেই, গাধা একটা। খাওয়া শেষে তন্ময় যেতে নিয়েও আরেকটিবার ফিরে যায়। অরু এখনও বলদের মতন খাবারের প্লেট নিয়ে বসে আছে। 2 লোকমা কোনো রকমে হয়তোবা মুখে তুলেছিল, বাদবাকি খাবারগুলো মনোযোগ সহকারে আঙুল দিয়ে বুনছে। আশ্চর্য! খেয়ে দিয়ে ঘরে যাবে তা না করে ঠোঁট কাটা মুখ নিয়ে আমোদে বসে থাকার মানে আছে কোনো? তন্ময় এক প্রকার বাধ্য হয়েই ধমকে ওঠে, এভাবে খাবার নিয়ে বসে আছিস কেন? খেয়ে দে ওঠ। অরু চমকে ওঠে, মুহূর্তেই চোখ তুলে যায়। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটে সেকেন্ডের। পর মুহূর্তেই মুখ বাঁকিয়ে সে নিজের খাবার বুনতে শুরু করে পূর্বের ন্যায়, অনাগ্রহী তন্ময়ের আদেশ শুনতে। তন্ময় আর এক মুহূর্তও দাঁড়ায় না, ত্বরান্বিত পদচারণে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। সুযোগ পেলেই দেখা যাবে তার ঘাট ধরে বসেছে মোস্তফা সাহেব। তার সম্মুখীন না হওয়াই উত্তম। রুমে ফিরে আতপরা ফর্মটা পরার প্রস্তুতি নিচ্ছিল, তখনই নামল ঝুম বৃষ্টি। তার ইজি চেয়ারটা বারান্দার ঠিক কাছেতেই, সুস্পষ্ট দেখা যাচ্ছে বৃষ্টির উদাসীনতা, বিশালতা। উদার হাওয়াতে বসে ভেসে ভেতরে প্রবেশ করছে বৃষ্টির জল। বারান্দার ফ্লোর ভিজিয়ে দিচ্ছে ইতিমধ্যে। গ্রিলে ঝুলানো ছোট ছোট ফুলের টবগুলোতে থাকা কয়েক ধরনের ফুলেরা ভিজছে, দুলছে, হাসছে। তন্ময়ের মনে পড়ল অরুর সকালের কথাগুলো। ঘুরতে যেতে চেয়েছিল মেয়েটা, অনেক দিন ধরেই ওকে নিয়ে বেরোনো হচ্ছে না। অরুর ভার্সিটিতে গিয়ে একদিন ওকে পিক করা প্রয়োজন। বিষয়টা খুব পছন্দ করে ও। বিশেষ করে তন্ময় একান্তভাবে গিয়ে ওকে পিক করবে, এই বিষয়টা খুব এনজয় করে। তন্ময় বোঝে সবই। সেবার হঠাৎ করেই দুপুরের দিকে সে অরুর ভার্সিটিতে পৌঁছেছিল। ক্লাস শেষ করে বেরিয়ে তাকে দেখতে পেয়ে কি খুশি না হয়েছিল মেয়েটা। পাশে দাঁড়ানো বন্ধু বান্ধবগুলো কেউই যেন তখন আর ওর চোখের দৃষ্টিতে নেই। শুধুই তন্ময় বসবাস করছিল ওই মণি দুটোতে। সেই হাস্যোজ্জ্বল মুখটার কথা ভাবলে এখনও আনন্দের জোয়ার বয় তার হৃদয়ে। অথচ কাজের চাপে আজকাল সময় দিতে পারছে না। ভেবেই তন্ময় দীর্ঘশ্বাস ফেলে। দেয়াল ঘড়িতে দৃষ্টি বুলিয়ে নেয় একটিবার।
এখনও আসছে না যে? বৃষ্টি নেমেছে মিনিট ৫ হলো বলে, ও কি দেখেনি? তন্ময় গুনে গুনে আরও ৫ মিনিট অপেক্ষা করল, তবুও অরুর দেখা পাওয়া গেল না। অবশেষে সে নিজেই উঠে দাঁড়ালো। নিশ্চয়ই অভিমান ধরে বসে আছে। ও অভিমান ছাড়া আর কী বা করতে পারে? ওয়ালেট, ফোন, গাড়ির চাবি হাতে নিয়ে বেরিয়ে পড়ল। অরুর রুমের দরজা খোলা, ভেতরে কেউই নেই। তন্ময় সিঁড়ি ভেঙে নিচতলায় নেমে আসে। ড্রয়িং রুমে বসে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব এবং ওহি সাহেব সাপলুডো খেলছেন ৩ ভাই। চা খাচ্ছেন আর সাথে আলাপ জুড়েছেন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে। অরুকে কোথাও দেখা গেল না। তন্ময় ভ্রুদয় কুঁচকে দীপ্তকে ডাকল গলা তুলে। দীপ্ত রান্নাঘর থেকে ছুটে এলো, মুখে তখনও ঠাসা মিটবল। জবেদা বেগম আজ মিটবল বানাচ্ছেন। তার হাতে সবই কম বেশি সুস্বাদু হয়। তার হাতে বানানোই মিটবলও অসাধারণ হয়েছে খেতে। দীপ্তই সর্বপ্রথম খেয়ে টেস্ট করছিল রান্নাঘরের বেসিনের উপর বসে। তন্ময় অরুর সম্পর্কে শুধাতেই দীপ্ত হাত উঠিয়ে উপরে দেখায়, সাবিহার রুমের দিকটায়। তন্ময় পুনরায় সিঁড়ি ধরে উপরে উঠে আসে। সাবিহার রুমের কাছাকাছি গিয়েই তার পা জোড়া থেমে আসে। রুবি দুষ্টুমির সুরে রঙ্গ করে বলছে, কিরে, চুপ আছিস কেন? বল বল, আমাদের খুলে বল কি হয়েছে। আমরা যা ভাবছি তাই বুঝি। তন্ময় ভাইকে দেখে কিন্তু রোমান্টিক বলে মনে হয় না। ভাই তোকে ধরে চড়িয়ে পড়াচ্ছে, এতটুকুতেই আমার চিন্তাভাবনা সীমাবদ্ধ। এর থেকে বেশি ভাবা সম্ভব হচ্ছে না। হাসাহাসির একটা ঝড় বইল রুবির বাক্যগুলো শেষ হতেই। সেখানে আকাশের কণ্ঠের হাসির ধ্বনিও মিশ্রিত। তন্ময়ের কপালের ভাঁজ দৃঢ় হলো। সে পদচারণ ফেলে এগুবে, তখনই অরুর অসন্তুষ্ট গলার স্বর শোনা গেল, বড্ড বিরক্তি মিশে তার বচনের ভঙ্গিতে। তোমরা কি কখনো পড়নি, ডু নট জাজ এ বুক বাই ইটস কভার? আমার তন্ময় ভাই কেমন তা আমি জানলেই হবে? তোমাদের তো জানার প্রয়োজন নেই। সাবিহা সহমত পোষণ করল তৎক্ষণাৎ। সহমত, আমি ভাবির সঙ্গে একমত। এবারও হাসল সকলে। অরুকে ভাবি ডাকটা যেন অন্যতম হাস্যকর ব্যাপার স্যাপার। এই যে রুবি হাসতে হাসতেই বলে ফেলল, ভাবিটা আমাদের খুব ছোট হয়ে গেল যে। অরুর কণ্ঠ জুড়ে রাগের বহিঃপ্রকাশ। তোমরা ভীষণ খারাপ আর দুমুখ। তোমরা দুর্বলকে পিষে মারো আর শক্তিশালীকে ভয় করো। যাও না, গিয়ে তন্ময় ভাইয়ের সামনে রঙ্গতামাশা করো, দেখি তোমাদের কত সাহস। আকাশ হেসে রসিকতার সুরে বলল, কিরে অরু, এখনও তন্ময় ভাই বলছিস? তোর কি আর ভাই হয়? কেন হবে না? তন্ময় এবারে দরজার সম্মুখে এসে দাঁড়ালো। দরজাটা সটানভাবে খোলাই ছিল। তাকে দেখেই পিনপতন নীরবতা বইল সেকেন্ডের জন্য। সাবিহা তড়িৎ পেছনে ঘুরে ইতিমধ্যে টেবিল গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। রুবি মাথা নিচু করে বাথরুমে ঢুকে গিয়েছে। সে ধমক খেতে চায় না। আকাশ ফোন টিপছে বিছানায় বসে, মুখে তখনও তার দুষ্টু হাসি। অরুর সবগুলো দুমুখদের কর্মকাণ্ড দেখে ভেংচি কাটে। কত বড় দুমুখ সাপ সবগুলো। এখন তন্ময়ের সামনে কেন সব দুষ্ট কথাবার্তা বলতে পারে না? ভালো সাজবার মানে কি? তন্ময় সরু চোখে দেখছে অরুর ভোঁতা মুখটা। ও অসন্তুষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ঠাই, যেন তন্ময় না ডাকলে এক পাও নড়বে না। তন্ময় অসহায় কণ্ঠে ডাকে, দাঁড়িয়ে আছিস কেন? আয়। অরু এবারও মাথা তুলে যায়, মুখ বাঁকায়, তবে কথা শোনে। হনহনিয়ে বেরিয়ে আসে রুম থেকে। সিঁড়ি বেয়ে আগেই নেমে যাচ্ছে। আনোয়ার সাহেব মেয়ের তাড়াহুড়া দেখেই গলা তুলে সাবধান করলেন। ওহি সাহেব শুধালেন, বাইরে বৃষ্টি মামুনি, কই যাচ্ছ তুমি? ৩ ভাইয়ের প্রশ্নবোধক দৃষ্টি আপাতত অরুর পানে।
তন্ময়ও পিছু পিছু নেমে এসেছে। অরুর হয়ে জবাব সেই দেয়, একটু বেরোচ্ছি ওকে নিয়ে। আনোয়ার সাহেবকে দারুণ খুশি দেখালো। তাই বুঝি, বেরিয়ে পড়ো তাহলে। ঘুরে ফিরে বৃষ্টিবিলাস করে এসো, তবে বৃষ্টিতে ভিজো না যেন। মোস্তফা সাহেব মুখে কিছুই বললেন না। শক্ত দৃঢ় চোখে শুধু ছেলের পানে চেয়ে পিতা পুত্রের দৃষ্টির মিলন ঘটল। একজনের সূক্ষ্ম দৃষ্টি আর অন্যজনের সাবলীল। এই যাত্রায় তন্ময় ডান ভ্রু তুলে নাচালো, যেন অবলিত প্রশ্নবোধক কী উচ্চারণ করছে সে। মোস্তফা সাহেব মুখ ফিরিয়ে নিলেন, থমথমে গলায় বললেন, তাড়াতাড়ি ফিরে এসো। তন্ময় হাসে, মুখে বলে, জি। আধারাচ্ছন্ন ঝুম বৃষ্টি বাতাসের তোড়জোড়ে কঠিন প্রভাব বিস্তার করছে। সড়ক পথে মানুষজন নেই। গাড়ি ঘোড়া হাতে গোনা কিছু বাইপাস করছে তাদের। গাড়ির স্পিড মাঝামাঝিতে। অরু জানালার কাছ অর্ধেক নামিয়েছে। অত্যন্ত ধারালো প্রখর বৃষ্টির সম্মুখে সম্পূর্ণ নামানো যাচ্ছে না। সুযোগ পেতেই বৃষ্টি পোটলাপুটলি বেঁধে তার কোলে বাসা বাঁধতে উদ্যত। তন্ময় আর চোখে দোটানায় ভোগা অরুকেই দেখছিল। এই যাত্রায় মুখ খুলল সে। কাছ নামাতেই হবে কেন? ভেতর থেকে কি দেখা যাচ্ছে না? অরুর কণ্ঠ জুড়ে আশ্চর্যতা। এক বিষয় হলো নাকি? বৃষ্টি ছুঁয়ে সরাসরি না দেখে কি উপভোগ করা যায়? না যাওয়ার তো কারণ দেখছি না। অরুর ক্ষোভযুক্ত নয়ন যুগল সূক্ষ্মভাবে তন্ময়কে পরখ করে নিচ্ছে। আপনি চাচ্ছেন আমি যেন রেগে বাসায় চলে যেতে চাই? তাহলে আর আমায় ঘুরতে নিতে হবে না, আপনি বেঁচে যাবেন। তন্ময়ের চোখ মুখ জুড়ে প্রাণোচ্ছল হাসি ফুটে ওঠে। পণ্ডিত কোথাকার! অরুর ঝগড়াটে কণ্ঠ আসমানে চড়ে বসে। আমি কি ভুল কিছু বলছি? তাহলে অস্বীকার করুন, বলুন মুখে। তন্ময় দৃষ্টি রাস্তাতেই রাখে, ঠোঁট জুড়ে চওড়া হাসি। অস্বীকার করছি না। তুই বাসায় যেতে চাইলে বেঁচে যাব। অরু চমকালো, বিমূঢ় হলো দৃষ্টি। ছোট ছোট ছলো ছলো অভিমানী চোখে চেয়েই রইল তন্ময়ের মুখ পানে। ভোঁতা হয়ে থাকা আদুরে মুখটা দেখে নিজের হাতটার সামনে রাখতে পারল না তন্ময়। ডান হাতে স্টিয়ারিং সামলে বাম হাতটা বাড়িয়ে অরুর গাল দুটো চেপে ধরল। কি দিয়ে আসি বাসায়? আমি চাচ্চুকে বিচার দিব। তন্ময় সামান্য ভয় পাবার ভান ধরে জানালো, ও, ভীষণ ভয় পেয়েছি। এখন তো বাধ্য হয়ে তোকে নিয়ে ঘুরতেই হবে। অরুর ঠুনকো অভিমান এবং ভোঁতা মুখ দুটোর একটাও বেশিক্ষণ স্থায়িত্ব পেল না। বৃষ্টি যেন সব অভিমানগুলো মুছে দিল, ঠিক সড়কপথটির মতন, পরিষ্কার ঝকঝকে।